নাব্য সংকটে মাঝ পদ্মায় আটকে গেছে ফেরি। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে বিপর্যয়, পারাপারের অপেক্ষায় হাজারো যানবাহন। এনআইডি জালিয়াতির মামলায় জেকেজি সাবরিনার রিমান্ড শুনানি আজ। মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যানের তদবিরেই পান দ্বিতীয়টি, দাবি কর্মকর্তাদের। সরকার নাকি কিছু ঋণ বা প্রবাসীদের প্রণোদনা দিবে, এই জন্য আসছিলাম। করোনা দুর্যোগে দেশে ফেরা লাখো শ্রমিকদের সরকারি সহায়তা পেতে জটিলতা, শিগগিরই মিলবে সৌদি আরবে ফেরার সুযোগ। রোহিঙ্গা গণহত্যা মামলায় গাম্বিয়ার পাশে কানাডা ও নেদারল্যান্ডস, দেবে সব ধরনের সহায়তা। মিয়ানমারের বিচার নিশ্চিতে অন্য দেশকেও এগিয়ে আসার আহ্বান। এবং কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো মেসির বাবা ও বার্সেলোনার আলোচনা। নিজেদের অবস্থানে অনড় দুপক্ষই। মেসির ফ্রি ট্রান্সফারের প্রস্তাব প্রত্যাখ্যান বার্সার। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুবাইর ফয়সাল। নাব্য সংকটে মুন্সিগঞ্জে মাঝ পদ্মায় আটকে গেছে ফেরি। এতে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে নেমে এসেছে বিপর্যয়। চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। সরকারি নির্দেশনা মেনে 6 দিন ধরেই সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বন্ধ থাকছে ফেরি চলাচল। আজ সকালে একটি ফেরি ছাড়লেও ডুবোচরে আটকে গেলে পারাপার একেবারেই বন্ধ করে দেওয়া হয়। এতে উভয় পারে আটকা পড়েছে প্রায় 1000-এর বেশি যানবাহন। দিনের পর দিন আটকে আছে পণ্যবাহী যানবাহনগুলো। এই অবস্থায় বিকল্প রুট হিসেবে যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে। এই মুহূর্তে ঘাট এলাকায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। উজ্জ্বল, ঘাটের কি অবস্থা? জুবাইর, এই শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরি রুটে যে বন্ধ হয়ে যাওয়ার ঘটনা, এটি কিন্তু এই ঘাটে যারা অপেক্ষমান যাত্রী এবং যানবাহনে যারা আছেন তারা কিন্তু খুবই হতাশায় পড়ে গেছেন যে গেল শনিবার থেকে যে রাতে ফেরি বন্ধ করে দেওয়া হয় এবং ড্রেজিং এর ব্যবস্থা নেওয়া হয়। তারা বলছিলেন যে নৌজং টার্নিং দ্রুত ড্রেজিং করে খুলে দেওয়া হবে, কিন্তু সেটি খুলে দেওয়া তো দূরের কথা, যে পদ্মা সেতুর নিজস্ব চ্যানেলে যে ছোট আকারে ফেরিগুলো চলছিল সেটিও কিন্তু আজ বন্ধ হয়ে গেল। এবং পদ্মা সেতুর যে 24-25 নম্বর খুঁটির নিচেই কিন্তু ফেরি কিশোরী আটকে যায় এবং বেশ কিছুক্ষণ চেষ্টা করে কিন্তু সেটি ছুটিয়ে আনা হয়। এবং এখানে যে এই ঘাট থেকে যে আরেকটি ফেরি ছেড়ে গিয়েছিল, ছিল কিন্তু আটকে গিয়েছিল, সেটিও যেতে পারেনি। সে কারণে কিন্তু ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আর কাঁঠালবাড়ি ঘাট থেকে কিন্তু সকালবেলা ফেরি কুমিল্লা এবং আরো এক ফেরি কাকলি এখানে এসেছিল, কিন্তু সেগুলো আর ফিরে যেতে পারেনি। এই বহরে যে 17টি ফেরি, তার মধ্যে কিন্তু 2টি রোরো ফেরি ইতিমধ্যে পাটুরিয়া দৌলতদিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখানে যে শত শত যানবাহন আছে তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে আমরা লক্ষ্য করছি। এদিকে ফেরি বন্ধ হয়ে যাওয়ার কারণে লঞ্চে এবং স্পিড বোর্ডে ভিড় আরো বেড়ে গেছে। সেখানে কিন্তু গাদাগাদি করে যাত্রীরা পার হচ্ছে, এই উত্তাল পদ্মায় ঝুঁকি নিয়ে পার হচ্ছে। এই যে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটের যে প্রায় 2.5 মাস ধরে যে বিড়ম্বনা, নাব্য সংকট এবং এখানে প্রবল স্রোত, এসব নানা কারণে কিন্তু এই দক্ষিণাঞ্চলের 21 জেলার যে প্রবেশদ্বার, এখানে এসে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং এই বিএডব্লিউটি এর যে কটি চ্যানেল এখানে আছে যেখান দিয়ে ফেরি চলাচল করতে পারে, সেগুলো কিন্তু প্রত্যেকটাই বিকল হয়ে আছে কয়েকদিন ধরে। এবং এইগুলো ড্রেজিং করে চালু করার ব্যাপারে যে কথা বলা হয়েছিল এবং বিআইডব্লিউটি এর চেয়ারম্যানও গতকালকে এখানে এসেছেন এবং তিনি বলেছেন 5-7 দিনের মধ্যে এটা চালু করবেন। এবং সেখানে ড্রেজিং চলছে, কিন্তু এই যে বিলম্ব হচ্ছে ড্রেজিং এ এবং এই চ্যানেলটা যে চালু হচ্ছে না, মাত্র 1300 মিটার এলাকায় কিন্তু এই পলি পড়েছে এবং এই 7 কিলোমিটার পথের মধ্যে এই 9.5 কিলোমিটার পথ ঘুরে যেতে হয় কাঁঠালবাড়ি এবং কাঁঠালবাড়ি থেকে শিমুলিয়া ঘাটে। এর মধ্যে মাত্র 1300 মিটার এলাকায় পলি পড়েছে। এই এলাকায় যে ড্রেজিং ব্যবস্থা সেটি কিন্তু আগে থেকে পরিকল্পিতভাবে করলে এবং আজকে যে ফেরি বন্ধ হয়ে গেল, এই ব্যাপারে যদি যথাযথ তাদের সার্ভে থাকতো তাহলে কিন্তু এই বিপর্যয় করতে পারতো না। এটা কিন্তু সংশ্লিষ্টরা আমাদেরকে বলছিলেন। এই যে শিমুলিয়া ঘাটের এই দুর্ভোগ এবং দুর্ভোগে যারা ক্ষতিগ্রস্ত, তারা কিন্তু বারবার এই কথাটি বলছেন যে সরকারের উচ্চ পর্যায় থেকে এই ড্রেজিং ব্যবস্থাটাকে দেখভাল করা জরুরি, যে এত হাজার হাজার মানুষের অবর্ণনীয় দুর্ভোগ লাঘবে যথাযথ ব্যবস্থা নেওয়ার তারা দাবি জানিয়েছেন। এই ছিল এখানকার সর্বশেষ। শিমুলিয়া ঘাট থেকে ঘাট পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।
শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পণ্য সামগ্রী যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ী ও চালকসহ ঘাট ব্যবহারকারীরা। ঘাটে শত শত পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় এখনও। ব্যবসায়ী নেতাদের দাবি, গত 2 মাসে ক্ষতি হয়েছে 40 কোটি টাকা। বিআইডব্লিউটিসি বলছে, গত বছরের তুলনায় এই সময়ে 1/3 পণ্যবাহী ট্রাক কম পার করা হয়েছে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। সোহেল মিয়া ঢাকা থেকে 11 মেট্রিক টন গমের ভুসি ভর্তি ট্রাক নিয়ে 8 দিন ধরে শিমুলিয়া ঘাটেই হেলপার সহ দিনের পর দিন রাত কাটাচ্ছেন। পদ্মা পার হলে গন্তব্য বাগেরহাট 4 ঘন্টার পথ। সেখানে ভুসি মালিকও রয়েছেন দুশ্চিন্তায়। আজকে 308 দিন, এখন মালটা আমার নষ্ট হয়ে গেছে, মালটাতে গন্ধ বাড়িয়ে গেছে। টাকা পয়সারও খুব শর্ট, কষ্ট করে খাইতেছে সবাই। গরিবের দুঃখ তো কেউই বোঝে না, আর এটা বললেও লাভ নেই। শিমুলিয়া ঘাটে সোহেলদের মতো শত শত ট্রাক চালক এবং পণ্যের মালিকরা সময় মতো পণ্য নিতে না পারায় লোকসান গুনছেন দিনের পর দিন। গত 2 মাসে ক্ষতির পরিমাণ 40 কোটি বলে দাবি ব্যবসায়ী নেতাদের। 2 মাস 2.5 মাস যাবতে আমার যতটুকু খোঁজ খবর নিচ্ছে প্রায় 40 থেকে 50 কোটি টাকার উপরে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এইভাবে যদি চলতে থাকলে তাহলে তো আমাদের ব্যবসায়ী শ্রমিকদের সরকারের রাজস্ব নষ্ট হচ্ছে, ব্যবসায়ীরা পথে বসে যাচ্ছে। ফেরি চলাচল বিঘ্নিত হয়, ট্রাক পারাপার খুব একটা করা যাচ্ছে না। ছোট 2টি মিডিয়াম এবং 4টি কে টাইপ ফেরি চলাচল করতেছে। এই ফেরিগুলো দিয়ে ফুল লোড ট্রাক চলাচল করা সম্ভব না। শনিবার থেকে রাতে ফেরি বন্ধ এবং দিনে সীমিত হওয়ার কারণে গত 5 দিনে পণ্যবাহী ট্রাক পারাপার হয়েছে মাত্র 200। বিআইডব্লিউটিসি বলছে, গেল 2 মাসে এই রুটে ট্রাক সহ 12,500 পণ্যবাহী যান পারাপার করা হয়েছে। গেল বছর এই সময়ে 32,500 পণ্যবাহী যান পারাপার করা হয়েছিল। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সময় সংবাদে আরও থাকছেন, বাংলাদেশিরা ভারতে না যাওয়ায় কলকাতা কেন্দ্রিক বিভিন্ন খাতের ব্যবসায় চরম মন্দা, বন্ধ হওয়ার পথে অনেক প্রতিষ্ঠান। জাতীয় পরিচয়পত্র নিয়ে জালিয়াতির মামলায় জেকেজির ডাক্তার সাবরিনার বিরুদ্ধে ইসির করা মামলার রিমান্ড শুনানি আজ। 2টি এনআইডি করার রহস্য উদ্ঘাটন ও তদন্তে 1 সেপ্টেম্বর সাবরিনাকে 5 দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে পুলিশ। পাশাপাশি এই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেও বাড্ডা থানা পুলিশ। গত 30 আগস্ট প্রথমে জাতীয় পরিচয়পত্রের তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি করার অভিযোগে গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া বাদী হয়ে বাড্ডা থানায় ডাক্তার সাবরিনার বিরুদ্ধে মামলা দায়ের করেন। নমুনা পরীক্ষা ছাড়াই করোনার ভুয়া সার্টিফিকেট দিয়ে প্রতারণার মামলায় এরই মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সাবরিনা। মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমানের তদবিরে মিথ্যা তথ্য দিয়ে দ্বিতীয়বার জাতীয় পরিচয়পত্র করিয়ে নেন জেকেজির চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরিফ চৌধুরী। সাবরিনার সঙ্গে ডক্টর মিজান নিজেই গিয়েছিল নির্বাচন কমিশন কার্যালয়ে, একথা জানিয়েছেন কর্মকর্তারা। যদিও বিষয়টি অস্বীকার করেছেন ডক্টর মিজান। এদিকে সাবরিনার 2টি এনআইডি তদন্তে কমিশনের কোনো কর্মকর্তার যোগসাজশ পাওয়া যায়নি। আরও জানাচ্ছেন বেলায়েত হোসেন। মিথ্যা তথ্য দিয়ে দ্বিতীয়বার ভোটার হওয়াকে কেন্দ্র করে আবারও আলোচনায় জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। সাবরিনার এই এনআইডি জালিয়াতির ঘটনায় উঠে এসেছে মানবাধিকার কমিশনের তৎকালীন চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমানের নাম। ইসির তথ্য ভান্ডার বলছে, দ্বিতীয়বার ভোটার হওয়ার সময় সাবরিনার আবেদনপত্রে ছিল ডক্টর মিজানুর রহমানের রেফারেন্স। এমনকি ডক্টর মিজান নিজেই উপস্থিত হয়ে সাবরিনার জন্য তদবির করেন বলে জানান এনআইডির টেকনিক্যাল এক্সপার্ট। ফাইলটাতে দেখলাম যে মিজানুর রহমান স্যারের কার্ড আছে, তো তখন মিজানুর রহমান স্যার আসছিলেন ওনাকে নিয়ে, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান স্যার। উনি যে আসছিলেন এসে আপনার সঙ্গে কথা বলেছেন? না, আমার সাথে কথা হয় নাই, আমার সাথে কথা হয় না। পাশে বসে ছিলেন? এখন আমাদের সিনিয়র স্যারদের রুমে ছিলেন। যদিও বিষয়টি অস্বীকার করছেন ডক্টর মিজান। তার দাবি, তিনি নাকি কখনো নির্বাচন কমিশনে যাননি, এমনকি চিনেন না সাবরিনাকেও। I have to do something তাহলে তো, যদি কোনো নাম আসে এরকম, then I have to do something, I have to fight it. এটা কোন ধরনের কথা? এই নামটা কে দিল, কেন ব্যবহার করলো, কি ব্যাপার? যে মানুষকে আমি চিনি না কোনোদিন। নির্বাচন কমিশনের যারা টেকনিক্যাল এক্সপার্ট, টেকনিক্যাল কারিগরি কাজগুলো যারা করেন, তারা বলছেন স্যার আপনিও নাকি সাথে গিয়ে ওনার এই নির্বাচন কমিশনের প্রতি যায়নি। এনআইডির মহাপরিচালক বলছেন, শুধু ইসি কর্মকর্তাই নয়, তদন্তের আওতায় নিয়ে আসা হবে তদবিরকারীকেও। যারা রেফারেন্স অথবা যারা রিকমেন্ড করেছিল তারা কতটুকু দোষী, তারা কি তথ্যের উপর ভিত্তি করে তারা রিকমেন্ড করেছিল, আমরা সে বিষয়টি অবশ্যই দেখব।
এনআইডি সার্ভারের সিকিউরিটি ফিচার অনুযায়ী দ্বিতীয়বার ভোটার হতে আসলেই আঙুলের ছাপে ধরা পড়ে যায়। সেক্ষেত্রে প্রশ্ন দাঁড়িয়েছে, কমিশনের কোনো কর্মকর্তার যোগসাজশ ছাড়া আদৌ দ্বৈত ভোটার হওয়া সম্ভব কিনা। যদিও ইসির 2 দফা তদন্তে উঠে আসেনি কোনো কর্মকর্তার নাম। অধিকতর তদন্তের জন্য বুয়েট এবং কম্পিউটার কাউন্সিলের প্রতিনিধির সমন্বয়ে 6 সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে বাইরের লোকরাও থাকবে, শুধু নির্বাচন কমিশনের লোক না, বাইরের এক্সপার্টরাও থাকবেন। যে এইভাবে সে দুইটা, যে আপনি যে প্রশ্ন করলেন যে 2টা আইডি কীভাবে সে করলো, কারণ সার্ভার যেটা ধরা পড়ার কথা, কারণ এটা তো ম্যানুয়ালি ধরা সম্ভব না, এটা হলো সার্ভার সিস্টেমে ধরা পড়ার কথা, সিস্টেমে কেন ধরা পড়লো না। জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2010-এ মিথ্যা তথ্য প্রদান এবং একাধিকবার ভোটার হওয়া এ দুটি অপরাধের জন্য 1 বছর করে কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানার বিধান রয়েছে। একই শাস্তির আওতায় পড়বেন অনিয়মে জড়িত কর্মকর্তাও। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। করোনায় দেশে আরও 35 জন মারা গেছেন, নতুন শনাক্ত হয়েছেন 2582 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,17,528 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,204 জনের। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হলো 15,77,616 জনের নমুনা। 24 ঘন্টায় নতুন শনাক্ত 2582 জন, মোট আক্রান্ত 3,17,528 জন। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 35 জনের। এ পর্যন্ত মোট মৃত্যু হল 4,351 জন আক্রান্তের। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,839 জন, মোট সুস্থ হয়েছেন 2,11,016 জন। করোনা সংক্রমণে দেশে ফিরে আসা শ্রমিকদের মানবিক সহযোগিতা দিতে মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। সুনির্দিষ্ট গাইডলাইন না থাকায় জনশক্তি রফতানির আঞ্চলিক কার্যালয়গুলো কোনো ব্যবস্থা নিতে পারছে না, আর পর্যাপ্ত বরাদ্দ না থাকার সহযোগিতা দিতে পারছে না জেলা প্রশাসনও। এ অবস্থায় দেশে আটকা পড়া কয়েক লাখ প্রবাসী শ্রমিককে চরম মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। জনশক্তি রপ্তানি জটিলতা নিয়ে কমলদের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিনই বিশেষ বিমান করে ফিরে আসছেন শ্রমিকেরা। গত 4 মাস ধরে প্রতিদিনে এই হার বেড়েই চলেছে, কিন্তু হওয়ার কথা ছিল উল্টো। বছরের এই সময়ে কাজের সূত্রে শ্রমিকদের বিদেশ যাওয়ার হার বাড়ার কথা, আর সবকিছুই পরিবর্তন করে দিয়েছে করোনা মহামারী। আমাদের উচিত, সরকারের উচিত এদেরকে এদের গন্তব্যে পৌঁছে দেওয়া এবং এদের যেখানে যাতে কাজ করতে পারে সেভাবে পৌঁছে যাওয়ার ব্যবস্থা করা। গত 9 মাস ধরে কর্মহীন, তার উপর কর্মস্থলে ফিরে যাওয়ার পথ বন্ধ। এই অবস্থায় দাঁড়ে দাঁড়ে হাত পেতে চলতে হচ্ছে এসব রেমিটেন্স যোদ্ধাদের। তাই মানবিক সহযোগিতা পাওয়ার আশায় প্রতিদিন সকালে ভিড় করছেন জনশক্তি রপ্তানি সংক্রান্ত আঞ্চলিক কার্যালয়গুলোতে। আর্থিকভাবে তো আমরা অনেক সমস্যার মধ্যে পড়ছি, 2 মাসের ছুটিতে আসছি, আজকে প্রায় 6 মাস শেষ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিছু সরকার নাকি কিছু ঋণ বা প্রবাসীদের প্রণোদনা দিবে, এই জন্য আসছিলাম। দেশে ফিরে আসা এসব প্রবাসী শ্রমিকদের তালিকা তৈরি করে সহায়তা দিতে 1.5 মাস আগেই মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু এখনো সে সিদ্ধান্ত কার্যকর হয়নি। সুযোগ যদি সরকার কর্তৃক নির্ধারিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে সেই সুযোগ সুবিধাটা আমরা দিতে পারবো। মানবিক সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটার মধ্যে কোনো নীতিমালা না থাকায় এবং বরাদ্দ না থাকায় সেখানে আমরা একটা জটিলতার মধ্যে রয়েছি। 173টি দেশের সাথে বাংলাদেশের জনশক্তি রপ্তানি সংক্রান্ত চুক্তি থাকলেও 80% শ্রমিকে যান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, আর চট্টগ্রাম থেকে প্রতি বছর 40 থেকে 45 হাজার শ্রমিক বিদেশ যান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে, দক্ষিণ কোরিয়ার উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মেসাক, লন্ডভন্ড বুসান শহর, বিদ্যুৎহীন কয়েক হাজার মানুষ। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সহ 25 দেশের আটকে পড়া প্রবাসীরা আবারও সৌদি আরবে কর্মস্থলে ফেরার সুযোগ পাচ্ছেন। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেয়া না হলেও যাওয়ার কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানা গেছে। তবে এ তালিকায় নেই ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাম। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। দ্রুতই বাংলাদেশে থাকা সৌদি প্রবাসীরা ফিরতে পারবেন তাদের কর্মস্থলে। কোভিড-19-এর কারণে সৌদি আরবের শ্রমবাজার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, যা ফের খুলছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসীরা। প্রাথমিকভাবে 25টি দেশের নাগরিকদের এ সুযোগ দেওয়া হবে। সৌদি সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি বিষয়টি নিশ্চিত করেছে, তবে কবে থেকে ফ্লাইট চালু হবে তা এখনও জানানো হয়নি। ভ্রমণ করার জন্য অবশ্যই
কয়েকটি দফা নির্দেশনা মানতে হবে। এর মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে। এছাড়া সৌদি যেতে হলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে একটি ফর্ম পূরণ করে তার মধ্যে বিস্তারিত তথ্য লিখে নিচে স্বাক্ষর করতে হবে। পরে যা এয়ারপোর্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে। বাংলাদেশিরা সুযোগ পেলেও ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ আরও কয়েকটি দেশ এই সুযোগ পাচ্ছে না। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। করোনায় স্থবির জীবনে গতি ধরে রেখেছে ইন্টারনেট। বাসা থেকেই কাজ বা পড়াশোনার ক্ষেত্রে নেটওয়ার্কিংয়ে বিশেষ সহায়ক হয়েছে 4G সেবা। কোভিড পরিস্থিতিতে প্রান্তিক পর্যায়ে ইন্টারনেটের ব্যবহার কয়েক গুণ বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছে মোবাইল অপারেটররা। কাজল আবদুল্লাহর রিপোর্ট। করোনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতো বেসরকারি অনেক অফিসও এখন কর্মী শূন্য, কিন্তু থেমে নেই কাজ। নগর কিংবা গ্রাম, দেশের যে কোনো প্রান্ত থেকেই একে অন্যের সঙ্গে যুক্ত সবাই। এসেছে নতুন স্বাভাবিক বা নিউ নরমালের দিন। বাসা থেকেই অফিস করছেন প্রায় 80% কর্মী। তথ্য আদান প্রদান, বিপণন বা প্রচারের যে কোনো কাজে 4G নেটওয়ার্ক ব্যবহার করছেন তারা। ইন্টারনেটের স্পিডটা আমরা যদি ওভাবে স্মুথলি না পেতাম, তাহলে এই জিনিসগুলো রান করা, কাজ উঠানো ওদেরকে দিয়ে সম্ভব হতো না। স্কাইপে বিভিন্ন মিটিং থাকে, ফাইল আমাদের ব্যাকআপ নিতে হয় বা আপলোড করতে হয়। ওই সময় 4G একটা হচ্ছে আমাদের অনেক বেশি স্পিড দিচ্ছে। একটি স্ট্যান্ডার্ড বা মানসম্মত নেটওয়ার্ক প্রযুক্তির নাম 4G। এর সহায়তায় হাই ডেফিনেশন টেলিভিশন এবং ভিডিও কনফারেন্সিংয়ের সুযোগ থাকে। এছাড়া গ্রাহকদের তথ্য আদান প্রদান এবং কথোপকথনের নিরাপত্তা অনেক বেশি শক্তিশালী হওয়ায় এই করোনাকালেও এর সুবিধা ভোগ করছেন শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। করোনা হওয়ার সাথে সাথে ক্লাসগুলো শুরু করতে একটু প্রথম দিকে সমস্যা হয়েছে, পরে শেষে মোবাইল নেটওয়ার্কে লাস্ট সমাধান হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন অনলাইনে দেশব্যাপী সহজ হয়েছে যোগাযোগ, সম্প্রসারিত হয়েছে ব্যবসা বাণিজ্য, আর গ্রাহক সেবায় বদ্ধপরিকর মোবাইল অপারেটরগুলো। সারা দেশে যেহেতু 4G বিস্তৃত, আমরা আমাদের যাবতীয় কাজকর্ম আসলে ইন্টারনেট ভিত্তিতে করার চেষ্টা করছি। সেটা স্কুলের ক্লাস হোক, সেটা অফিসের কাজই হোক, কিংবা কেনাকাটাই হোক। কোভিড আসার পরে আমরা সবচেয়ে বেশি যে বিষয়টিতে গুরুত্ব দিয়েছি সেটি হলো সার্বক্ষণিক আমাদের নেটওয়ার্ককে সচল রেখে মানুষের ডিজিটাল যে সমস্ত চাহিদাগুলো আছে সেগুলোকে যেন আমরা পূরণ করতে পারি। চলতি বছরের জুন মাস পর্যন্ত দেশে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 9.5 কোটি। এর মধ্যে 4G ব্যবহারকারী রয়েছেন প্রায় 3.33 লাখ। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বরগুনায় বেড়েছে ইলিশ সহ সব ধরনের সামুদ্রিক মাছের সরবরাহ। মাছ ভর্তি ট্রলার নিয়ে সমুদ্র থেকে কুলে ফিরছেন জেলেরা। এ বিষয়ে জানাতে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে রয়েছেন সহকর্মী এম এ আজিম। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আজিম, সমুদ্র থেকে কিন্তু আসলে যে মাছ ধরা ট্রলারগুলো রয়েছে সেগুলো কিন্তু একে একে ফিরতে শুরু করেছে এবং সামুদ্রিক মাছের যে পাইকারি বাজার সেটি কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আমরা গত সপ্তাহে যেটি দেখেছিলাম যে একদমই এখানে মাছ শূন্য হয়ে রয়েছে, কিন্তু সেটি কিন্তু পরিবর্তন হয়েছে এবং অনেক ট্রলারগুলো যেগুলো ফিরছে সেগুলো থেকে কিন্তু আমরা দেখছি যে মনকে মন মাছ কিন্তু উঠছে এবং এখনও যে সকল সমুদ্রে ট্রলার রয়েছে সেগুলো কিন্তু একে একে ফিরছে এবং সেগুলো ফিরলে কিন্তু মাছের যে বাজারের যে পরিস্থিতি সেটা কিন্তু আরও পরিবর্তন হবে। আজকে আমরা সকাল থেকে এখানে দেখেছি যে কর্মচাঞ্চল্য মৎস্যজীবীদের মধ্যে, শ্রমিক, পাইকার, তাদের মধ্যে সেই কর্মচাঞ্চল্য কিন্তু ফিরে এসেছে এবং মাছ বাজারকে কেন্দ্র করে যে হাক ডাক সেটি কিন্তু চলছে এবং এখানে আমরা দেখেছি যে ইলিশের সাথে সাথে সব ধরনের সামুদ্রিক মাছ কিন্তু এখানে উঠছে এবং মাছের যে দাম সেটি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে এবং সমুদ্র থেকে যে সকল ট্রলার এখনও ফেরেনি সে ট্রলারগুলো মাছ ভর্তি করে যদি ঘাটে ফিরে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সপ্তাহে দেখা যাবে যে মাছের দাম আরও কিছুটা কমে আসবে। আজকে এখানে ইলিশের যে কেজি প্রতি যে ইলিশটি কেজি সাইজের ইলিশ, সেই ইলিশটি কিন্তু এখানে 35,000 টাকা থেকে 36,000 টাকায় বিক্রি হয়েছে এবং যেটি কিন্তু গত সপ্তাহে ছিল 40 থেকে 42,000 টাকা। তো 5 থেকে 6,000 টাকা কিন্তু মাছের দাম কমে এসেছে এবং এই অবস্থা যদি চলতে থাকে সেক্ষেত্রে মাছের দাম কিছুটা কমে আসবে এবং মৎস্যজীবীরা যেটি বলছেন যে সেপ্টেম্বরের শেষ দিকেই হয়তোবা প্রজনন মৌসুম উপলক্ষে অবরোধ দেওয়া হবে। সেক্ষেত্রে একদমই হাতে সময় নেই। এই যে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিন যদি ভালোভাবে যেভাবে মাছ পড়া শুরু করেছে এভাবে যদি মাছ পড়তে থাকে সেক্ষেত্রে তারা কিছুটা হলেও বিগত দিনে যে লোকসানটি ছিল, যে সমুদ্র উত্তাল ছিল, বারবারই মাছ ধরতে যেতে পারেনি, সেই অবস্থাটা কাটিয়ে উঠে হয়তোবা লোকসানটা কাটিয়ে উঠতে পারবেন লাভের মুখ না দেখলেও। তো সেক্ষেত্রে তাদের প্রত্যাশা
আশাটি হচ্ছে যে যেভাবে মাছটি পড়তেছে এভাবে যদি মাছ পড়ে এবং জলদস্যু যাতে মুক্ত রাখা হয়। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজেতে গাম্বিয়ার করা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে লড়ার ঘোষণা দিয়েছে কানাডা ও নেদারল্যান্ডস। গাম্বিয়াকে সব ধরনের সহায়তা দেবে দেশ দুটি। পাশাপাশি অন্য দেশগুলোকেও মিয়ানমারের বিচার নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানান কানাডিয়ান ও ডাচ পররাষ্ট্রমন্ত্রী। 2017 সালের 25শে আগস্টের পর মিয়ানমারের রাখাইনে নির্মম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় 10 লাখের বেশি রোহিঙ্গা। এরপর ফিরিয়ে নিতে নানা প্রতিশ্রুতি দিয়েও একজন রোহিঙ্গাকেও নেয়নি মিয়ানমার। উল্টো টালবাহানা করে আসছে দেশটি। এমনকি রোহিঙ্গা গণহত্যার বিষয়টিও অস্বীকার করে আসছে তারা। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পে ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লকের দেয়া যৌথ বিবৃতিতে জানানো হয়, গণহত্যায় যারা জড়িত তাদের জবাবদিহিতার আওতায় অবশ্যই আনতে হবে। আমরা মিয়ানমারের বিরুদ্ধে যে গণহত্যার মামলা চলছে তা নিয়ে কাজ করছি। বড় বড় আইনজীবীর সঙ্গে আলোচনা অব্যাহত আছে। আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করতে তৎপর। বাংলাদেশিরা ভারতে না যাওয়ায় কলকাতা কেন্দ্রিক বিভিন্ন খাতের ব্যবসায় চরম মন্দা দেখা দিয়েছে। করোনা মহামারীর কারণে বাংলাদেশি পর্যটক না থাকায় বন্ধ হতে বসেছে অনেক প্রতিষ্ঠান। কলকাতা থেকে বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সৌমেন রায় চৌধুরী। কলকাতায় বেড়াতে আসা এমন কোনো বাংলাদেশি পর্যটক নেই যে সদর স্ট্রিটের এই রেস্তোরাঁয় একবেলা খাননি। ভারতে এখন মোটামুটি প্রায় সবকিছুই চলছে স্বাভাবিক গতিতে, তবে এই রেস্তোরাঁর দরজা বন্ধ। বাস্তবতা হলো তাদের পক্ষ থেকে কথা বলার মতো কোনো মানুষও নেই এখানে। মার্কওয়ে স্ট্রিট, রফি আহমেদ কিদা স্ট্রিট, ফি স্কুল স্ট্রিট, নিউ মার্কেট এলাকায় প্রায় ছোট বড় 3 শতাধিক আবাসিক হোটেল রয়েছে বিদেশি মুদ্রা বিনিময়ের দোকানও, যার অধিকাংশই এখন বন্ধ হয়ে গেছে বাংলাদেশি পর্যটক না আসার কারণে। লাস্ট 5-7 ইয়ার্স থেকে বাংলাদেশ সুপার ডিপেন্ডেন্ট। বাংলাদেশ টুরিস্ট আসে, ব্যবসাগুলো আপনি দেখবেন যে ফরেন এক্সচেঞ্জ বা ট্রাভেল এজেন্সি বা হোটেল ইন্ডাস্ট্রি 5-6 মাস থেকে তো পুরো বন্ধ, মানে সব রিলেটেড ব্যবসা সব পুরো ক্লোজ। সরকারি হিসেব বলছে চিকিৎসা, পড়াশোনা, কেনাকাটা ও বেড়ানোর প্রয়োজনে স্বাভাবিক সময়ে গড়ে প্রতিদিন 6.5 থেকে 7 হাজার বাংলাদেশি পর্যটক আসেন ভারতে। তাদের 80% পশ্চিমবঙ্গ রাজ্যে থাকেন, আর তাদের ঠিকানা নিউ মার্কেট এলাকার এই হোটেল পাড়ায়। আজ যা বাংলাদেশি পর্যটকদের অভাবে খাঁ খাঁ করছে। বাংলাদেশিদের অভাবে কলকাতার বেশ কয়েকটি ব্যবসা খাত এখন চরম সংকটে পড়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নব্য সংকটে মাঝ পদ্মায় আটকে গেছে ফেরি। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে বিপর্যয়, পারাপারের অপেক্ষায় হাজারো যানবাহন। এনআইডি জালিয়াতির মামলায় জেকেজির সাবরিনার রিমান্ড শুনানি আজ। মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যানের তদবিরেই পান দ্বিতীয়টি, দাবি কর্মকর্তাদের। এবং রোহিঙ্গা গণহত্যা মামলায় গাম্বিয়ার পাশে কানাডা ও নেদারল্যান্ডস, দেবে সব ধরনের সহায়তা। মিয়ানমারের বিচার নিশ্চিতে অন্য দেশকেও এগিয়ে আসার আহ্বান। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।